নমস্কার। আজকে আমরা পড়ব ইউনিট 2 থেকে সংবাদের সূত্র। আমি উপস্থাপনা ডক্টর ইন্দ্রাণী সরকার, একাডেমিক কাউন্সিলর, ইগনু, কলকাতা। আজকে ক্লাসে যা যা থাকছে তা হলো সংবাদ সূত্র সম্পর্কে একটা সম্যক ধারণা, কি কি ধরনের সংবাদ সূত্র উপস্থিত রয়েছে সেই সম্বন্ধে একটা ধারণা, বিভিন্ন ধরনের সংবাদের উৎস এবং সেই উৎসের নির্ভরযোগ্যতা কতটা এবং বিশ্বাসযোগ্যতা কতটা তার একটা সম্যক ধারণা। সংবাদ সূত্র সাধারণত বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। সংবাদ যখন সংগ্রহ করা হয় তা যে শুধুমাত্র প্রতিবেদকের দ্বারা বা ফ্রিল্যান্সার দ্বারা সংগ্রহ করা হয় তা ঠিক না, তারা বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত হতে পারে। তো সংবাদ সম্বন্ধে আমরা গতদিন খানিকটা জেনেছিলাম, আজকে আমরা তার প্রাপ্তি বা উৎস সম্পর্কে জানতে চেষ্টা করব। সংবাদ কিভাবে তৈরি হয় সেই বিষয়টা যদি একটু আরেকবার আমরা রিভাইজ করে নিতে পারি, তাহলে এই উৎস সম্পর্কে আমাদের একটু সহজে জ্ঞান লাভ করা যাবে। তো আমরা জানি যে যে বিষয় গুরুত্বপূর্ণ বা যাই গুরুত্বপূর্ণ তাই সংবাদ হিসেবে গ্রহণযোগ্য, কিন্তু সেই গ্রহণযোগ্য হওয়ার জন্য একটা বেসিক নিউজ ভ্যালু প্রয়োজন হয়। যেমন কোনো তথ্য, কোনো নতুনত্ব থাকলে, তার অভিনবত্ব থাকলে, তার সময় উপযোগী সেই তথ্য হলে তার গ্রহণযোগ্যতা মানুষের কাছে অনেক বেশি থাকে। এই তথ্য নির্বাচনের ক্ষেত্রে আমরা গতদিন আলোচনা করেছিলাম কিছু ক্রাইটেরিয়া বা নিউজ ভ্যালু। তো সেই তথ্যগুলোকে নিয়ে আমরা যখন সংবাদ কালেকশন করতে বেরোই, তখন আমাদের এই কালেকশনের জন্য যারা যারা আমাদের সহায়তা করে তারা সূত্র হিসাবে গণ্য হয়। সংবাদ নির্বাচনের ক্ষেত্রে তিনটি বিষয় এক্ষেত্রে মাথায় রাখা প্রয়োজন। এক, সাংবাদিক এবং সম্পাদকরাই মোটামুটি ঠিক করেন যে সেদিনকার জন্য কি কি সংবাদ গ্রহণযোগ্য। যেমন সাংবাদিক সংবাদ সংগ্রহ করে আনেন, হাউস পলিসি অনুযায়ী সম্পাদকরা সেই সংগৃহীত সংবাদগুলোকে যথাযথ সম্পাদনার মাধ্যমে উপযুক্তভাবে উপস্থাপনা করে থাকে। সেটা নিউজ পেপারের ক্ষেত্রেও হতে পারে বা সেটা টেলিভিশনের ক্ষেত্রেও হতে পারে। এবার কিছু উৎস, দ্বিতীয় বিষয় যেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হতে পারে সেটা হচ্ছে কিছু উৎসের গণমাধ্যমের সুবিধাপ্রাপ্ত প্রবেশাধিকার থাকে। অর্থাৎ কোনো পুলিশ বা কোনো আধিকারিক যাদের সঙ্গে গণমাধ্যমের বিভিন্ন স্তরের সাংবাদিক বা সম্পাদকের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে, তাদের সঙ্গে যেহেতু এই ধরনের আধিকারিক বা পুলিশ অফিসারদের যোগাযোগ প্রথম থেকেই রয়েছে, তারা সহজেই গণমাধ্যমের কাছে পৌঁছে যেতে পারে এবং তারা খুব গ্রহণযোগ্য সূত্র হিসেবে গৃহীত হয়। এই বিষয়ে আমরা আরেকটু পরে আলোচনা করছি। আচ্ছা, গণমাধ্যমে আরেকটা বিষয় হচ্ছে যে এটি গণমাধ্যম রুটিন মাফিক 24x7 নিউজ দিতে থাকে। রুটিন মাফিক 24x7 কেন নিউজ দেয়? কারণ আমরা কখনো চ্যানেলে ব্ল্যাঙ্ক টাইম দেখি না, বা নিউজ পেপারের ক্ষেত্রেও ব্ল্যাঙ্ক পেজ বা হোয়াইট পেজ দেখি না। কারণ হচ্ছে যে প্রতিনিয়ত ঘটনা ঘটেই চলেছে এবং এখন 24x নিউজ চ্যানেল যখন তৈরি হয়েছে তখন তো বোঝাই যাচ্ছে যে 24 ঘন্টা যে মানে ঘটনাগুলো ঘটছে এবং তার যে বিভিন্ন ঘাত প্রতিঘাত গুলো, তার যে রিভিউজ গুলো আসছে বা তার যে বিভিন্ন ফলো আপ গুলো আসছে, সেগুলো সম্বন্ধে জানা অত্যন্ত প্রয়োজন। তাই জন্য বর্তমানে সংবাদ কখনোই থেমে থাকে না, সংবাদ সংস্থাগুলো বা সংবাদ চ্যানেলগুলো কখনোই থেমে থাকে না। এটা একটা 24 ঘন্টা 365 দিনের একটা প্রক্রিয়া। এবার আমরা এই যে বিষয়গুলো তার একটু ডিটেলসে যাব, অর্থাৎ সংবাদের উৎস যেটা, সেটা কোথা থেকে এসছে সেই বিষয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব। সংবাদের উৎস হচ্ছে এমন কোনো ব্যক্তি, নথি বা ঘটনা যেখান থেকে একজন সাংবাদিক তথ্য সংগ্রহ করে এবং সংবাদ বা প্রতিবেদন তৈরি করে। উৎস হলো সংবাদের আপাত দৃষ্টিতে একটি কাঁচা মাল। উৎস ছাড়া কোনো সংবাদই তৈরি করা সম্ভব নয়। অর্থাৎ পেলেও সেই সংবাদের ক্রেডিবিলিটির বিষয় বা ভ্যালিডিটির বিষয় একটা প্রশ্ন থেকে যায়। আমরা পড়বো সেই বিষয়টা নিয়েও, আপাতত উৎস সম্বন্ধে একটু জানার চেষ্টা করব। তো একটি উৎস হতে পারে কোনো প্রাইমারি সোর্স বা সেকেন্ডারি। অর্থাৎ উৎসের দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে প্রাইমারি সোর্স আর একটা হচ্ছে সেকেন্ডারি সোর্স। প্রাইমারি মানে প্রত্যক্ষভাবে যারা
সংবাদের সঙ্গে যুক্ত রয়েছেন, যেমন কোনো প্রত্যক্ষদর্শী হতে পারে, কোনো নথি হতে পারে, কোনো সরকারি বক্তব্য হলফনামা হতে পারে। আবার গৌণ উৎস অর্থাৎ যেটা সেকেন্ডারি ব্যাপার, সেটার ক্ষেত্রে রয়েছে পরোক্ষভাবে বলতে গেলে কোনো বিশ্লেষক হতে পারেন, কোনো কোনো দ্বিতীয় ব্যক্তি যিনি কারোর মুখ থেকে শুনে কথাটাকে আরেকজনকে বলছেন বা সাংবাদিকদের কাছে বলছেন, তেমন কোনো ব্যক্তি, বা অন্য কোনো সংবাদ মাধ্যম হতে পারে যার থেকে সংবাদ কেনা হয়েছে, সেরকমও হতে পারে। সুতরাং এই দুটো হচ্ছে সংবাদ সূত্রের ক্ষেত্রে প্রথম এবং প্রধান সংবাদ সূত্র হিসেবে কাজ করে। এছাড়া আরো কিছু সোর্স সংবাদের সূত্র হিসেবে আমরা গ্রহণ করতে পারি। তার ভেতরে অন্যতম হচ্ছে একটা যে নাম প্রকাশযোগ্য অন রেকর্ড সোর্স, আর একটা হচ্ছে অফ রেকর্ড বা ব্যাকগ্রাউন্ড সোর্স। এই নাম প্রকাশযোগ্য সোর্স যেটা, তাদের ক্ষেত্রে এদের হচ্ছে নাম উল্লেখ করা হয় বা অনেক সময় তাদের বক্তব্য উদ্ধৃতি আকারে কোট হিসেবে দেওয়া যেতে পারে। এই কোট হিসেবে দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় বলা দরকার, অনেক সময় কোনো সরকারি বক্তব্য বা কোনো বিশেষ কোনো ঘটনা সাপেক্ষের বক্তব্যের ক্ষেত্রে কোনো পুলিশ আধিকারিক বা কোনো সরকারি আমলা বা কোনো নেতা মন্ত্রীর বক্তব্য, এগুলোকে আমরা সরাসরি কোট ইন কোট ইউজ করতে পারি এবং জনসমক্ষে তাদের এই কোট ইন কোট মানে তাদের এই বক্তব্যটার একটা অন্যতম গুরুত্ব রয়েছে, কারণ এটি কোনো সরাসরি ঘটনার সঙ্গে যুক্ত বা কোনো বিশেষ ব্যক্তির মুখ থেকে শোনা বলে তার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। আর একটা বিষয় এখানে বলা যেতে পারে, তাদের নাম যখন প্রকাশ করা হয় তখন সেক্ষেত্রে অনেক সময় তাদের পারমিশন নিয়ে নেওয়া হয়, বা হতে পারে তাদেরকে বলাই হচ্ছে যে এই ঘটনার সঙ্গে আপনার নামটা যাবে, আপনার কোনো আপত্তি থাকছে না তো। বিশেষ করে মানুষ এগুলো খুব একটা আপত্তি করতে চায় না, কারণ সহজেই তারা একটা প্রচার আলোয় চলে আসতে পারে এই সোর্স হিসেবে। সুতরাং সেটা একটা সংবাদপত্রের বড় জায়গা। এবং এই সোর্সের সঙ্গে যেহেতু সংবাদটা সংযুক্ত রয়েছে এবং মানুষ এই সোর্সকে সরাসরি জানতে পারছে সংবাদ মাধ্যমের ক্ষেত্রে, তাহলে বোঝা যায় যে এই সোর্স থেকে পাওয়া খবর নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য, অর্থাৎ সোর্সের ক্রেডিবিলিটি এবং ভ্যালিডিটি একটা প্রতিষ্ঠান পাওয়ার জায়গা তৈরি। আবার কিছু কিছু ক্ষেত্রে সাংবাদিকরা গিয়ে দেখেন যে অনেক সময় হয়তো এমন কোনো সংবাদ যে ক্ষেত্রে সোর্স নিজের পরিচিতি বোঝাতে চাইছে না বা নিজের পরিচিতি দেখাতে চাইছে না, ব্যক্তিগত কোনো কারণ থাকতে পারে বা কোনো ভয়ে থেকে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে, সোর্স হয়তো নিজেকে গোপনে রাখতে চাইছে। সেক্ষেত্রে নাম প্রকাশ না করে অনেক সময় লেখা থাকে যে বিশেষ সূত্র থেকে খবর বা নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, অর্থাৎ তার নামে থাকে না এবং কোট ইন কোট থাকে না, সেগুলোকে প্যারাফ্রেজিং করে তার একটা মানে উপভাষ মানে প্যারাফ্রেজিং করে লেখা হয়ে থাকে। এক্ষেত্রে নাম ব্যবহৃত হয় না, কারণ ব্যক্তির আইডেন্টিটি বা ব্যক্তির গোপনীয়তার নিজস্ব অধিকার রয়েছে, সেক্ষেত্রে তাকে রিভিল করা, জোর করে তাকে রিভিল করা হয় না যদি না সে পারমিশন দেয়। এবার আমরা দেখব যে সংবাদ সূত্র হিসেবে যারা রয়েছে তাদের ভেতরে অন্যতম গুরুত্বপূর্ণ হচ্ছে সংবাদের প্রতিবেদক। প্রতিবেদক অর্থাৎ রিপোর্টার। রিপোর্টার যারা সাংবাদিকতার সঙ্গে সরাসরি যুক্ত এবং এরা সংবাদপত্র দপ্তরের প্রাথমিক কর্মী। রিপোর্টার না থাকলে সংবাদপত্র দপ্তর কার্যত নাজেহাল হয়ে যাবে যাকে বলে, কারণ রিপোর্টাররা হচ্ছে সংবাদের কাঁচামাল সরবরাহকারী মাধ্যম। তাদের থেকে আমরা সহজেই সংবাদের কাঁচামাল জোগাড় করতে পারি। তারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নিজেদের কাঁধে দায়িত্ব নিয়ে হাউস পলিসি অনুযায়ী এবং অ্যাসাইনমেন্ট যা যা তাকে প্রতিনিয়ত দেওয়া হয় সেগুলোকে কভার করে আনে নির্দিষ্ট টাইমের ভেতর, যাকে আমরা বলে থাকি ডেডলাইন। তো এই রিপোর্টাররা হয়ে থাকে সংবাদ সংস্থার আক্ষরিক অর্থেই নাক চোখ আর কান। সুতরাং সংবাদ সংগ্রহ প্রক্রিয়ায় প্রতিবেদক বা সংবাদদাতা নিজেই অনেক সময় গুরুত্বপূর্ণ সোর্স হিসেবে কাজ করে, কারণ সে বিভিন্ন জায়গায় গিয়ে প্রত্যক্ষদর্শীর মতো উপলব্ধি করছে, সংবাদ জোগাড় করে আনছে এবং সংবাদপত্র দপ্তরে তা দিয়ে দিচ্ছে। এক্ষেত্রে রিপোর্টারদের সঙ্গে বিভিন্ন লোকেরও যোগাযোগ হয়, দীর্ঘদিন ধরে যাতায়াত করতে করতে বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ হয়, বিভিন্ন লোকের মুখ পরিচিতি হয়ে যায়, যা তাদের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে আরেকটু মাইলেজ দেওয়ার চেষ্টা করে। প্রতিবেদক কিভাবে নিজেকে উৎস হিসেবে গড়ে তুলতে পারেন সে বিষয়ে বলতে গেলে বোঝা যেতে পারে যে প্রতিবেদক প্রত্যক্ষদর্শী সবার আগে। তিনি যখন কোনো সংবাদ ঘটনাস্থলে উৎসের ঘটনাস্থলে গিয়ে পৌঁছাচ্ছেন, তিনি সবার আগে প্রত্যক্ষদর্শী হিসেবে থাকছেন।
পরবর্তীকালে তিনি বিভিন্ন রকম বিট রিপোর্টিং এর মাধ্যমে সোর্স হিসেবে কাজ করতে পারেন। বিট নিয়ে আমরা একটু বলবো। আচ্ছা, এছাড়া তার অনুসন্ধানী সাংবাদিকতা একটা তার অংশ হিসেবে থাকে। এছাড়া থাকে বিভিন্ন সোর্স থেকে ক্রস রেফারেন্সের মাধ্যমে সংবাদ সংগ্রহ করা, ইত্যাদি ইত্যাদি। বিট রিপোর্টিং সংবাদ প্রতিবেদকের ক্ষেত্রে একটা বড় অস্ত্র সংবাদ সংগ্রহের জন্য। বিট অর্থাৎ সাংবাদিকতার একটা বড় অংশ, বড় সংবাদ এই বিট থেকে আমরা রেগুলার বেসিসে পেয়ে থাকি। বিভিন্ন ধরনের বিট, পলিটিক্যাল বিট, ক্রাইম বিট, ওয়েদার বিট, এডুকেশন বিট, স্পোর্টস বিট ইত্যাদি আরো কিছু রকমের হয়। এই বিটে প্রতিনিয়ত সাংবাদিকরা যান এবং সেখান থেকে তারা তাদের যে উৎস রয়েছে তাদের কাছ থেকে গিয়ে সংবাদ সংগ্রহ করে। এবার উৎস কারা রয়েছে বিটে? রেগুলার যখন কেউ কোথাও গিয়ে কথাবার্তা বলেন বা খবর সংগ্রহের চেষ্টা করেন সাংবাদিকরা, তখন সেখানকার লোকেদের সঙ্গে তাদের একটা ব্যক্তি পরিচয় বা ব্যক্তিগত একটা জায়গা তৈরি হয়ে যায় যে যেখানে গেলে তারা সংবাদ সংগ্রহ করতে পারে। বিটের একটা বিশেষ গুণ হচ্ছে যে এই বিটে বিভিন্ন আধিকারিকও যেমন থাকে, বিভিন্ন স্তরের কর্মীরা থাকে, উঁচু থেকে নিচু স্তরের কর্মী। সাংবাদিকরা যেহেতু স্বভাববশতই সবার সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলে, সুতরাং এই বিটে যখন তারা পৌঁছায় বিভিন্ন বিটগুলোতে, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে খবর তারা সংগ্রহ করতে পারে। বিটের উচ্চস্তলার কর্মচারী থেকে বিটের নিচুস্তলার কর্মচারী সবার সঙ্গে তাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ফলে তারা সহজেই বিটের মাধ্যমে সংবাদ সংগ্রহ করে। একই জায়গায় বারবার বারবার গিয়ে এই সম্পর্ক ডেভেলপ হয় বা এই সম্পর্কটি তৈরি হয়, যেখান থেকে তারা এই বিটকে নিউজের সোর্স হিসেবে ইউজ করে। এছাড়া আরেকটা বিষয় থাকছে প্রতিবেদকের ক্ষেত্রে, যে প্রতিবেদক অনেক সময় কোনো সংবাদ সংগ্রহের ক্ষেত্রে অনুসন্ধানী বা গোয়েন্দামূলক সাংবাদিকতা বা তদন্তমূলক সাংবাদিকতার মতো কাজ করে থাকে সাংবাদিকের মতো। এক্ষেত্রে তিনি অনেকটা পুলিশের মতো আছেন। কোনো বিষয় হতে পারে যা সহজে মানুষের কাছে বোধগম্য হচ্ছে না, বা সহজে মানুষের কাছে কোনো বিষয়ে গোপনীয়তা থাকছে, কোনো বিষয় অত্যন্ত গোপনীয়, সেগুলোকে খুঁজে বার করা এবং পুলিশের মতো গোয়েন্দার মতো তার পিছনে পড়ে থেকে তার বিভিন্ন অংশগুলোকে তুলে ধরা, বিশ্লেষণ করা, অনুধাবন করা এবং তারপরে রিপোর্ট লেখা সাংবাদিকতার অন্যতম বিশেষ একটি গুণ এবং অন্যতম বিশেষ মর্যাদা সম্পন্ন সাংবাদিকতা বলা যেতে পারে, যেটা অনুসন্ধানী সাংবাদিকতা আমরা বলে থাকি। এই অনুসন্ধানী সাংবাদিকতা করতে গিয়ে প্রতিবেদককে বিভিন্ন সূত্র থেকে খবর জোগাড় করতে হয়, বিভিন্ন সূত্রের সঙ্গে আলোচনা করতে হয়। অনেক সময় একদিকে পুলিশেও থাকতে পারেন, অপরদিকে আবার অপরাধমূলক যে হয়তো ক্রিমিনালদের সঙ্গেও তাদের কোন রকম ভাবে যোগাযোগ হতে পারে, হয়তো তারা প্রত্যক্ষভাবে যোগাযোগ না পরোক্ষভাবেও যোগাযোগ হতে পারে। তো সেক্ষেত্রে তারাও কিন্তু সংবাদের সোর্স হিসেবে উঠে আসে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে প্রতিবেদক নিজেই একাধিকভাবে সংবাদের একটি গুরুত্বপূর্ণ সোর্স হিসেবে কাজ করে থাকে। প্রতিবেদক সংবাদের সূত্র হিসেবে একরকম ভাবে যেমন প্রত্যক্ষদর্শী হিসেবে কাজ করে থাকেন, একই রকম ভাবে তেমন তিনি বিভিন্ন ক্ষেত্রে সংবাদকে ভেরিফাই বা গেট কিপিং এর কাজ, হাউস পলিসি অনুযায়ী গেট কিপিং এর কাজ করে থাকেন। ভেরিফাই কিভাবে করব সেটা বলতে গেলে, যে সংবাদ বিভিন্ন উৎস থেকে এলেই সব তথ্য যে গ্রহণযোগ্য তা তো নয়। কোন তথ্য গৃহীত হবে এবং কোন তথ্যের ভিতরে কোনো ভুল আছে বা হতে পারে কোনো মনে হচ্ছে যে কোনো রকম দ্বিধা আছে, কোনো তথ্যের ভেতরে মনে হচ্ছে হয়তো সঠিকভাবে সেটি উপস্থাপিত নেই, বা কোনো তথ্যের ভেতরে কোনো ভুল ইনফরমেশন আছে, সেগুলোকে ভেরিফাই করার জন্য সাংবাদিককে হতে পারে ক্রস চেক করতে হতে, কোনো অন্য সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করা বা অন্য হাউসের থেকে সেম সংবাদ মানে একই ধরনের সংবাদের যে ধারণাগুলো আছে সেগুলো সম্বন্ধে আলাপ আলোচনা করার মাধ্যমে তার সূত্রগুলোকে সে আবার ক্রস ভেরিফিকেশন করতে পারে। আবার অনেক সময় যে নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতার প্রেক্ষিতেও তিনি প্রেক্ষাপটে হাজির হয়ে ক্রস ভেরিফিকেশন করতে পারেন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে কখনো হয়তো কোনো একটা অ্যাক্সিডেন্ট বা একটা দুর্ঘটনার কোনো খবর তিনি পেয়েছেন, একটি সূত্র মারফত সাংবাদিকরা পেয়েছেন এবং তিনি সেই সূত্র থেকে জানতে পেরেছেন যে 10 জন আহত হয়েছে, কিন্তু তার মনে সন্দেহ হয়েছে এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়তো আরো শতাধিক আহত হতে পারে। সেক্ষেত্রে তিনি এই সূত্র থেকে নিজে ঘটনাস্থলে গিয়ে আরেকটু অনুসন্ধান করে জানতে পারলেন 10 জন না, সেটা হয়তো 15 জন বা 17 জনের কাছাকাছি।
অর্থাৎ ক্রস ভেরিফিকেশন এবং প্রত্যক্ষভাবে নিজে ঘটনাস্থলে উপস্থিত থেকে জিনিসটা আরো অনুসন্ধান করলেন এবং সেখান থেকে সঠিক তথ্য তিনি তুলে ধরতে পারবেন। এভাবেও প্রতিবেদকরা কিন্তু সংবাদের উৎস হিসেবে কাজ করে থাকেন। এবার সংবাদে উৎসের পরবর্তী কালে যেটা হচ্ছে যে সংবাদের উৎস সঙ্গে সম্পর্ক কিভাবে রাখবেন। বিভিন্নভাবে সংবাদের প্রতিবেদকরা, যেমন বলা হচ্ছে যে উৎসর সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা, সাংবাদিক মানে সাংবাদিকতার কাজ ছাড়াও, ব্যক্তি স্বার্থ ছাড়াও তাদের সঙ্গে রেগুলার বেসিসে তাদের খোঁজ খবর রাখা, তাদের সঙ্গে আরো ভালো ভালো মতো তাদের সম্পর্ক তাদের সঙ্গে স্থাপন করা। কারণ শুধুমাত্র যে কাজ রিলেটেড বিষয়ে তাদের সঙ্গে সম্পর্ক থাকবে, কাজ মিটে গেলে তাদেরকে ভুলে যাব, তাহলে কিন্তু এই যে উৎসগুলো তারা কিন্তু সহজেই সাংবাদিকদের সঙ্গে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যেতে পারবে। কারণ কোথাও না কোথাও একটা শুধুমাত্র কেজো সম্পর্ক চলে আসে। তাই কেজো সম্পর্কে ঊর্ধ্বে গিয়ে একটু ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করা সাংবাদিকদের ক্ষেত্রে একটা আলাদা একটু সুযোগ করে দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যার সঙ্গে হয়তো কোনো বিশেষ কোনো সূত্রের সঙ্গে সাংবাদিকের একটু ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তার ব্যক্তিগত যোগাযোগ খুব ভালো রয়েছে, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, সে অনেকটা বেশি সংবাদ আগে ভাগে পেয়ে যেতে পারে। কারণ সূত্র কোনো সংবাদ জানতে পারলে তার বন্ধু যে সাংবাদিক তাকে সহজেই জানিয়ে নিতে পারে। তো এই জন্য সংবাদ সূত্রের সঙ্গে সাংবাদিকের শুধুমাত্র কার্যক্ষেত্রে সম্পর্কের বাইরে গিয়েও ব্যক্তি স্তরের সম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা একটা বড় বিষয়। আচ্ছা, সাংবাদিকতার ক্ষেত্রে গ্রান্স 1979 সালে 6টা বিষয়কে পর্যালোচনা করেছিলেন যে কিভাবে আমরা সংবাদের উৎসের মান নির্বাচন করব। অর্থাৎ প্রতিবেদক যখন নিজে একজন উৎস হয়ে ওঠেন, তার বিশ্বাসযোগ্যতা, নিরপেক্ষতা, পেশাগত সত্যতার উপর সংবাদের গুণমান অনেকাংশে নির্ভর করে। এই জন্যই সাংবাদিকতা নীতিশাস্ত্রে বা মিডিয়া এথিক্সে প্রতিবেদকের ব্যক্তিগত পক্ষপাত এড়িয়ে তথ্যনিষ্ঠ যাচাইকৃত সংবাদ পরিবেশনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এবং সেই দিকে অবজেক্টিভ বা নিউট্রাল জার্নালিজম আমরা যেটাকে বলে থাকি সেগুলোকে গুরুত্বপূর্ণ বলে ধরা হয়েছে। তো প্রতিবেদকরা যাচাই বাছাই সেরে একটি সংবাদের উৎসকে নিয়ে কাল্টিভেট করে। এই কাল্টিভেট হিসেবে গ্রান্স এই 1979 সালে কিছু উপযুক্ত নির্ধারণের জন্য 6টি মন্তব্য করে, ছটি বিষয় বলে। তার ভিতরে একটা ছিল অতীত উপযুক্ততা। প্রথম, অতীত উপযুক্ততা বলতে অতীতে সেই সূত্র কতটা গ্রহণযোগ্য ছিল, কতটা বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য ছিল, সেটার উপর বর্তমানে তার অ্যাকসেপ্টেন্স অনেকটাই ডিপেন্ড করছে। কোন সূত্রের সাথে যদি অতীতে কোন রকম কোনো খারাপ সম্পর্ক হয়ে থাকে বা সেই সূত্র যদি কোনো রকম একাধিকবার হয়তো ভুল ইনফরমেশন দিয়েছে, সেক্ষেত্রে তার থেকে পাওয়া কোনো ইনফরমেশন বারংবার ছাড়াই বাছাই যাচাই করতে। তাই জন্য অতীত উপযুক্ততা অত্যন্ত জরুরি। বা কোনো সূত্র খুব গুরুত্বপূর্ণ অতীতে লিড দিয়েছে বা গুরুত্বপূর্ণ খবর দিয়েছে, আবার সে কোনো গুরুত্বপূর্ণ খবর তার থেকে একটা খবর পাওয়া যাচ্ছে যেটা মনে হচ্ছে সে পুনরায় সেটা আবার কোনো গুরুত্বপূর্ণ হতে পারে, সেটা খুব নির্ভরযোগ্য যে আগে ব্যক্তিটি খুব গুরুত্বপূর্ণ একটি খবর দিয়েছিলেন, আবার সে কোনো একটা লিড দিয়েছেন, অর্থাৎ সেই ব্যক্তিটি গুরুত্বপূর্ণ লিড দিতে পারেন বা তার লিডের একটি নির্দিষ্ট গ্রহণযোগ্যতা, ক্রেডিবিলিটি রয়েছে। এরপরে হচ্ছে উৎপাদনশীলতা। সাংবাদিক কিভাবে সংবাদ সংগ্রহ করবেন এবং তার সংবাদ সংগ্রহ পদ্ধতি কতটা উন্নততর তার উপর তার সংবাদের গ্রহণযোগ্যতা, তার সংবাদ কিভাবে হাউসে গৃহীত হবে সেটা লক্ষ্য করা যায় বা সেটা তার ব্যবস্থা থাকে। সুতরাং উৎপাদনশীলতা সাংবাদিকতার মানে সংবাদ নির্বাচনের মানদণ্ড হিসেবে একটা বড় বিষয়। কতটা ভালো সে খবরকে তৈরি করতে পারছে, উপস্থাপন করতে পারছে, লিখতে পারছে। নির্ভরযোগ্য, কোন সংবাদ গৃহীত হওয়ার পর, সংবাদ সূত্র থেকে গৃহীত হওয়ার পর তার কতটা উপর রিলায়েবিলিটি তার কতটা রয়েছে, তাকে প্রয়োজনে ক্রস ভেরিফিকেশন করতে হতে পারে, যাচাই করতে হতে পারে, প্রয়োজনে তাকে সংযোজন পরিমার্জিত করতে হতে পারে। তারপরে বলছে বিশ্বাসযোগ্যতা। বিশ্বাসযোগ্যতা সাংবাদিকতার ক্ষেত্রে একটা বড় বিষয়, কারণ অনেক কিছুই আমরা জানি যে সূত্র থেকে সরাসরি সংবাদপত্র দপ্তরে চলে যায় এবং অনেক ক্ষেত্রেই অনেক সংবাদ আমরা বিশ্বাসের ওপর চালিয়ে থাকি। আমরা অনেক সংবাদের ক্ষেত্রে হয়তো কখনো ভুল ক্রস ভেরিফিকেশন করা হলো না, সেক্ষেত্রে ভুল এসে গেল, একটা মারাত্মক ভুল। আমরা জানি সাংবাদিকতার ক্ষেত্রে একটা বিষয় যদি একবার যদি ভুল প্রকাশিত হয়ে যায় সেটাকে রিজয়েন্ডার করা যায়। নিউজ পেপারের ক্ষেত্রে আমরা বলি প্রেস রিজয়েন্ডার,
টেলিভিশন সাংবাদিকতা একটা বড় সমস্যা হচ্ছে, একবার ভুল যদি প্রকাশিত হয়ে যায় বা প্রচারিত হয়ে যায়, সেইটার কিন্তু সংশোধন করা একটা বড় চ্যালেঞ্জ, একটা বড় সমস্যা। সুতরাং সেই জায়গা থেকে বিশ্বাসযোগ্যতা কতটা, তার ওপর এই সংবাদ গৃহীত হয়। তো বিশ্বাসযোগ্যতা যদি থাকে তাহলেই কিন্তু সংবাদ দেওয়া উচিত বা সংবাদগুলো সূত্র থেকে গ্রহণ করা উচিত। আচ্ছা, আরেকটা হচ্ছে বাচন ভঙ্গি, কতটা সুন্দরভাবে সংবাদকে উপস্থাপনা করা যেতে পারে। 8 থেকে 80 সবার জন্য সংবাদ আমরা জানি, বা সাধারণ মানুষের জন্যই সংবাদ। খুব বেশি জ্ঞানী মানুষ, খুব বেশি উচ্চ ভাষার জ্ঞান সম্পন্ন মানুষ যে সংবাদ পড়েন তা না, সকলেই পড়েন। সুতরাং বাচনভঙ্গি বা ভাষার বহিঃপ্রকাশের মাধ্যমে কোনো তথ্যকে সঠিকভাবে বোধগম্য করে তুলে ধরাই হচ্ছে সাংবাদিকতার আসল লক্ষ্য। শুধুমাত্র অতিরঞ্জিত ভাষা বা সাহিত্যিক ভাষা অবলম্বনে সংবাদ লিখলে কিন্তু মানুষের কাছে তা বোধগম্য হবে না। বাচনভঙ্গি এটার একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা। এবং আরেকটা শেষ যেটা আমাদের পয়েন্ট ব্রাঞ্চ বলেছিলেন, তিনি বলেছিলেন যে কর্তৃত্বপূর্ণতা, অর্থাৎ কতটা সাংবাদিক হিসেবে বা সংবাদ সংস্থা হিসেবে কতটা মানুষের কাছে নিজের প্রয়োজনীয়তা হিসেবে কতটা দেখানো যাচ্ছে। কর্তৃত্বপূর্ণতা আরো বেটার বলতে গেলে অথরিটিশিপ, যেটা যে কোনো বিষয়ের অ্যাকাউন্টেবিলিটি থাকা বা কোনো বিষয়ের দায়িত্বভার নেওয়া, সেটা কিন্তু কর্তৃত্বপূর্ণতা থাকছে। কোনো সংবাদ যখন বলা হচ্ছে, সূত্র থেকে বলা হোক বা ঘটনাস্থল থেকে নিয়ে গিয়ে নিজে সাংবাদিক পড়ুক, কিন্তু তার একটা দায়িত্বপূর্ণতা, তার দায়ভার বহন করার ক্ষমতা কিন্তু সাংবাদিকের থাকবে। যদি ভুল হয় তার দায়ভার স্বীকার করার ক্ষমতা কিন্তু সাংবাদিককে রাখতে হবে। এবার চলে আসবো আমরা ব্যুরো রিপোর্ট। ব্যুরো রিপোর্ট হচ্ছে সাংবাদিকতার যে বিভিন্ন সংস্থা থাকে, আমরা যে নিউজ পেপার হাউস বা টেলিভিশন হাউস যাই থাকুক না কেন, সেটা তো একটি মাত্র জায়গায় তার প্রধান দপ্তর থাকে এবং আশেপাশের যে অঞ্চলগুলো রয়েছে, সেটা ডিস্ট্রিক্ট হতে পারে, অন্যান্য শহর হতে পারে, সেখানে সেই হাউসগুলোর একটা ছোট অফিস থাকে, একটা একটা রিজিওনাল অফিস যেগুলোকে বলি, সেগুলো থাকে। তো দেশে বিদেশে বিভিন্ন ব্যুরো থেকে যে প্রতিবেদনগুলোকে পাওয়া যায়, সেগুলোকে আমরা বলে থাকি ব্যুরো রিপোর্ট, এবং এটি সাংবাদিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ, যেটা রুটিন হিসেবে আসতে থাকে। নিউজ ব্যুরো হলো একটি সংবাদ প্রতিষ্ঠানের একটি শাখা বা একটি অফিস, যা প্রধান কার্যালয়ের বাইরে দেশের বিভিন্ন স্থানে বা বিভিন্ন ছোট ছোট শহরে ছড়িয়ে থাকতে পারে। সহজভাবে বলতে গেলে এটি একটি নির্দিষ্ট শহর বা রাজ্য বা দেশে অবস্থিত ছোট অফিস, যেখানে সেই নির্দিষ্ট অঞ্চলের সংবাদ সংগ্রহ করা হয় এবং সেখান থেকে প্রতিবেদন তৈরির কাজ করা হয় এবং মেন অফিসে পাঠানো হয়। একটি নির্দিষ্ট শহর বা রাজ্যের এই ছোট অফিসে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে যারা থাকে তাদেরকে বলা হয় ব্যুরো রিপোর্ট। তারা মেন যে হাউস থাকে তাদের মতোই কাজ করে থাকে, বিভিন্ন অঞ্চলে গিয়ে যায় খবর সংগ্রহ করে এবং তারপরে ঝাড়াই বাছাইয়ের মাধ্যমে সেটাগুলোকে লিখে, প্রতিবেদনকে লিখে সংবাদপত্র দপ্তরে পাঠায়, যেখান থেকে সংবাদ পরিচালনা করা হয় বা সংবাদপত্র ছাপানো হয়, অর্থাৎ যে মেন দপ্তর সেইখানে সদর দপ্তরে পাঠানো হয়। এই ব্যুরোর উদ্দেশ্য কি হচ্ছে? বলছে ব্যুরো সাধারণত একটা নির্দিষ্ট শহরের প্রধান কার্যালয়ের সঙ্গে সংঘবদ্ধভাবে কাজ করে বিভিন্ন অংশ থেকে। তাদের একার পক্ষে ব্যুরোর পক্ষে কোনো 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 হাউসের ক্ষেত্রে একার পক্ষে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থেকে, হয়তো কলকাতায় একটা দপ্তর রয়েছে, কোনো একটি সংবাদপত্রে কলকাতায় দপ্তর রয়েছে, সেই কলকাতায় বসে সে শিলিগুড়ির খবর জোগাড় করতে পারবে না, বা কলকাতায় বসে সে ত্রিপুরার খবরও জোগাড় করতে পারবে না, বা কলকাতায় বসে তার পক্ষে মিজোরামে কি হচ্ছে সেটাও জোগাড় করতে পারবে। তাহলে এই অঞ্চলগুলোর খবর পাওয়ার জন্য তাকে নয় ওই অঞ্চলের যে সাংবাদিক বা ওখানকার যে সংবাদ সংস্থা তার উপর নির্ভর করতে হবে, বা সংবাদ সংস্থার উপর নির্ভর করতে হবে, সংবাদ সংস্থা আমরা একটু পরে আসছি সেই বিষয়ে আলোচনা করব, বা নিজস্ব ব্যুরো সংবাদদাতা যারা রয়েছে তাদের সঙ্গে নির্ভর করতে হবে। এই ব্যুরো সংবাদদাতা ওই সংবাদ সংস্থার প্রতিনিধি হিসেবে এই বিভিন্ন দপ্তরে যেগুলো যেগুলো নাম বললাম, মিজোরাম বা জলপাইগুড়ি বা ত্রিপুরার যে অংশে ব্যুরো রয়েছে, সেখান থেকে সংবাদ সংগ্রহ করবেন এবং সদর দপ্তরে পাঠিয়ে থাকবেন।
এদের কাজের ধরন বলতে যারা ব্যুরো রিপোর্টার হয় তারা বিভিন্ন অঞ্চলে স্থানীয় খবরগুলোকে সংগ্রহ করে এবং যে নির্দিষ্ট প্রত্যেকটা সংবাদ সংস্থার যে নির্দিষ্ট ডেডলাইন থাকে তার মাধ্যমে তিনি মেইন দপ্তরে পাঠিয়ে থাকেন। ব্যুরো রিপোর্টার সাধারণত অন্যান্য যে প্রতিনিয়ত যে সদর দপ্তরে যারা রিপোর্টার থাকেন, যে মেইন প্রতিবেদকরা থাকেন, সেইগুলো তাদের থেকে ব্যুরো রিপোর্টারদের কাজ একটু কম, কারণ ব্যুরো রিপোর্টার নির্দিষ্ট অঞ্চলে তার নিজস্ব অঞ্চলের ভেতরে সীমাবদ্ধ থাকেন এবং সেখান থেকে কাজ জোগাড় করেন। তারা অফিস ওয়ার্ক কম করে, বরং ফিল্ড ওয়ার্ক বেশি করেন। তাদের প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে কাগজ সংগ্রহ করতে হয়। যারা প্রতিবেদক, সংবাদপত্র প্রধান দপ্তরের যে প্রতিবেদক, তাদের অনেক বেশি দপ্তরের কাজও থাকে। এছাড়া ব্যুরো রিপোর্টের মূল যুক্তি হলো যে তারা ভৌগোলিক নৈকট্য, মিজোরামের সাংবাদিক যদি মিজোরামের খবর পড়েন মিজো ভাষায়, তারা অনেক বেশি স্বাচ্ছন্দ্য, তাদের লোকাল লোকেদের সঙ্গে অনেক বেশি যোগাযোগ থাকবে, সুতরাং খবর সংগ্রহ করার ক্ষেত্রে তার অনেক বেশি সুবিধা হবে। একইভাবে যদি আজকে ত্রিপুরার লোক ত্রিপুরার খবর সংগ্রহ করেন, তাহলে সেক্ষেত্রে তার নিজের ভাষা, নিজের গণ্ডি, নিজের আঞ্চলিক যোগাযোগের মাধ্যমে খবর সংগ্রহ অনেক দ্রুত হবে এবং খবর সংগ্রহ করতে সহজ ভাবে সে সংগ্রহ করতে পারবে। এটা একটা বড় দিক ব্যুরো রিপোর্টারদের ক্ষেত্রে। এছাড়া স্থানীয় সংবাদ কভারেজের ক্ষেত্রে তাদের অনেক বেশি তারা দক্ষ হয়ে থাকে, কারণ তারা একটি ছোট অংশের ভেতরে যখন থাকে সেক্ষেত্রে তারা স্থানীয় সংবাদ সংগ্রহের ক্ষেত্রে অনেক বেশি দক্ষ হয়ে থাকে। এরপরে আমরা আরো কিছু নিউজ সোর্সের কথা বলতে পারি, তার ভেতর অন্যতম হচ্ছে প্রেস কনফারেন্স। প্রেস কনফারেন্স থেকে আমরা বিভিন্ন রকম নিউজ খুঁজে পাই। কোনো সরকারি কোনো ঘোষণাপত্রের জন্য কোনো প্রেস কনফারেন্স হতে পারে, কোনো কোম্পানির কোনো বার্ষিক অধিবেশনের প্রেস কনফারেন্স হতে পারে, কোনো বৈজ্ঞানিক সংস্থা, কোনো রিসার্চ ইনস্টিটিউট, তাদের কোনো নতুন রিসার্চ এসে তার থেকে প্রেস কনফারেন্স করতে পারেন। তো এই বিভিন্ন প্রেস কনফারেন্স গুলো থেকে আমরা বিভিন্ন রকম নিত্য নতুন খবর সংগ্রহ করতে পারি এবং এই প্রেস কনফারেন্স গুলো অন্যতম সংবাদ সূত্র হিসেবে কাজ করে। অনেক সময় প্রেস কনফারেন্সে একটি বিষয় প্রেস কনফারেন্স হলেও একাধিক বিষয়ান্তর প্রশ্ন আসতে পারে, যেখান থেকে আমরা ওই বিষয় ছাড়াও অন্যান্য বিষয়ে প্রশ্নান্তরে গিয়ে তার সমাধান সূত্র খুঁজে পেতে পারি। এছাড়া অনেক সময় বর্তমানে একটি বিশেষ সূত্র আমরা আলোচনা করব, যেটা হচ্ছে একটু না বললেই নয় যে বিষয়টা, সেটা হচ্ছে নাগরিক সাংবাদিকতা বা সিটিজেন জার্নালিজম। এখন যে নিউ মিডিয়া বা এআই ডিজিটাল মিডিয়ার হাত ধরে যে একটা নতুন যুগে আমরা এসে পৌঁছেছি, এই নতুন যুগে প্রত্যেক মানুষের হাতে মোবাইল ফোন সর্বক্ষণের জন্য রয়েছে। এই মোবাইল ফোনের মাধ্যমে প্রতি মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিসপত্র দেখছেন এবং সেগুলো থেকে তারা ভিডিওগ্রাফি করছেন, ছোট ভিডিও তুলছেন এবং আমরা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমগুলো রয়েছে সেগুলোতে আমরা পোস্ট করছি। এই পোস্টের ফলে সেখান থেকেও কিন্তু সংবাদ তৈরি হয়। আবার এখন দেখা যায় যে বিভিন্ন সংবাদ চ্যানেলগুলো তাদের একটি নির্দিষ্ট নম্বর দিয়ে দেয়, সেই নম্বরে যোগাযোগ করে বলে যে স্থানীয় সংবাদ আপনারা এই নাম্বারে পাঠান, হোয়াটসঅ্যাপ করে দিন বা এরকম কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাঠান, যেখান থেকে মানুষ স্থানীয় লোকেদের দ্বারা এই সংবাদগুলো জানতে পারে। ঠিক আছে, অর্থাৎ নাগরিক সাংবাদিকদের মাধ্যমে জানতে পারে। এই নাগরিক সাংবাদিকতার অন্যতম একটি সোর্স হিসাবে বর্তমানে গৃহীত হয়েছে। এই নাগরিক সাংবাদিকতার আরেকটা বিষয় হলো, যেহেতু মানুষ এখানে সরাসরি অংশগ্রহণ করছেন এবং ঘটনাস্থল থেকে ভিডিওগ্রাফির মাধ্যমে এবং ফটোগ্রাফির মাধ্যমে সংবাদপত্র দপ্তরে খবর পৌঁছে দিচ্ছেন, তাতে যেমন তিনি সংবাদপত্রের একজন কর্মী বা একজন সৈনিক হিসাবে নিজেকে দেখাতে পারছেন, প্রতিষ্ঠিত করতে পারছেন, ঠিক একই রকম ভাবে সমাজে এই ধরনের নাগরিক সাংবাদিকতা দিনে দিনে একটা গ্রহণযোগ্যতা তৈরি হচ্ছে, কারণ ঘটনাস্থল থেকে সরাসরি যেমন পাওয়া যাচ্ছে এবং নিরপেক্ষভাবে পাওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে। অর্থাৎ যেহেতু তিনি কোনো সাংবাদিক নন, সংবাদের কর্মী নন বা কোনো সংবাদ সংস্থার সঙ্গে যুক্ত নন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, তিনি শুধুমাত্র সাধারণ নাগরিক, সেক্ষেত্রে তার থেকে পাওয়া খবরও অনেক সময় মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হচ্ছে, কারণ সাধারণ মানুষ তার সঙ্গে একাত্ম অনুভব করছে। যে আমি যদি আজকে পথ চলতি মানুষের কোনো একটা বিপদ দেখে সেটা খবর করে সংবাদপত্র দপ্তরে পাঠাই, পথ চলতি মানুষ হিসাবে আমার সংবাদের গ্রহণযোগ্যতা, নিরপেক্ষতা প্রতিষ্ঠিত হচ্ছে এবং তা মানুষের কাছে অনেক বেশি, যারা শ্রোতা রয়েছেন, যারা দর্শক রয়েছেন বা পাঠক রয়েছেন, তাদের অনেক বেশি গৃহীত হচ্ছে।
তো নাগরিক সাংবাদিকতা অন্যতম সোর্স হিসেবে এখন কাজ করছে, যদিও এর বিষয়ে অনেক দীর্ঘ তর্ক বিতর্ক রয়েছে, কারণ অনেক সময় তার অ্যাকাউন্টেবিলিটি বা তার বিশ্বাসযোগ্যতা বা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, কারণ এআই, ফেক নিউজ এগুলোর একটি বিষয় রয়েছে। আমি সেই বিষয়ে এই মুহূর্তে যাচ্ছি না, এটা আমাদের যে এখন চ্যাপ্টার সেটার মধ্যেই আমি থাকছি। তো সেক্ষেত্রে জাস্ট বলার জন্য যে, শুধুমাত্র বলার জন্য যে সংবাদ সংস্থা, সংবাদ সূত্র হিসেবে কিন্তু এনারাও একটি বিশেষ অংশ জায়গা নিয়ে রেখেছে। এছাড়া বলা যেতে পারে সংবাদ সংস্থার সংবাদ সূত্র হিসেবে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংবাদ সংস্থা, নিউজ এজেন্সি যাকে আমরা বলি। আধুনিক সংবাদ মাধ্যমে সংবাদ সংস্থার উত্থান এবং সংবাদ সংস্থার বিকাশ একটি ঘনিষ্ঠ এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি সংবাদ সংস্থা একাধিক জাতীয় এবং আন্তর্জাতিক ওয়্যার সার্ভিসের গ্রাহক হয়ে থাকে। ওয়্যার সার্ভিস মানে তার বাংলায় যেটাকে বলা যেতে পারে তার পরিষেবার গ্রাহক, যেখান থেকে তারা মেইলের মাধ্যমে, ফ্যাক্সের মাধ্যমে সংবাদ পেয়ে থাকে। নিউজ এজেন্সি বা সংবাদ সংস্থা হলো এমন একটি প্রতিষ্ঠান যা নিজে কোনো সংবাদপত্র বা চ্যানেলে প্রকাশ করে না বা সম্প্রচার করে না, এবং বিভিন্ন ভাবে নিজে প্রতিনিধিদের দ্বারা বিভিন্ন স্থান থেকে পৃথিবী ব্যাপী তারা সংবাদ সংগ্রহ করে আনেন। পৃথিবী ব্যাপী নিউজ এজেন্সি রয়েছে, সে বিষয়ে আমরা জানছি। সংবাদ সংগ্রহ করে আনেন এবং সংবাদপত্র, টেলিভিশন, রেডিওতে এর নির্দিষ্ট মূল্যের বিনিময়ে বিক্রি করে থাকেন। সংবাদপত্র যে দপ্তরগুলো রয়েছে তাদেরকে একটি নির্দিষ্ট মূল্যের বিনিময়ে বিক্রি করে থাকেন। অর্থাৎ তারা মানে খুচরো বিক্রেতাদের মতো, অনেকটা হোলসেলারদের মতো একটা কাজ করে থাকেন, পাইকারি বিক্রেতাদের মতো কাজ করে থাকেন, এবং সংবাদপত্র দপ্তর বা টেলিভিশন চ্যানেলগুলো পাইকারি হিসেবে তাদের থেকে সংবাদ সংগ্রহ করে থাকেন একটা নির্দিষ্ট অর্থের বিনিময়ে। তো ভারতে পিটিআই, প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বা এপি, অ্যাসোসিয়েট প্রেস হলো বিখ্যাত নিউজ এজেন্সি। ভারতে আরো রয়েছে, ইউএনআই রয়েছে, যাদের কাছ থেকে বিভিন্ন সংবাদপত্রগুলো বা সংবাদ চ্যানেলগুলো নির্দিষ্ট অর্থের বিনিময় বিভিন্ন ধরনের সংবাদ, বিভিন্ন ধরনের ছবি, ভিডিও ইত্যাদি জোগাড় করে থাকে। কারণ সংবাদ সংস্থা সাধারণত দেশের প্রতিটা কোনায় নিজস্ব প্রতিনিধি পাঠানোর মাধ্যমে সংবাদ সংগ্রহ করে থাকে। সংবাদপত্রের পক্ষে এই ব্যয়ভার বহন করা সম্ভব নয়। দেশের প্রত্যেকটা কোনায় ব্যুরো স্থাপন করা, প্রত্যেকটা কোনায় সাংবাদিককে পাঠানো, প্রত্যেকটা সংবাদ নিজস্ব সাংবাদিক দ্বারা খুঁজে খুঁজে জোগাড় করে আনা যেমন ব্যয় সাপেক্ষ তেমন সময় সাপেক্ষ। আমরা সবসময় বলি সাংবাদিকতার ক্ষেত্রে সময়ানুবর্তিতা একটা বড় বিষয়, টাইমলিনেস একটা বড় বিষয়। সুতরাং আজকে একটা খবর ঘটেছে হয়তো সুদূর অরুণাচল প্রদেশে, সেখানকার খবর যদি কভার করতে হয় আমার সাংবাদিক সেখানে পৌঁছাতে লেগে যাবে 2 দিন, বা যদি অন্য কোনো মাধ্যমে যায় সেক্ষেত্রে সড়ক মানে ট্রেন পথে না গিয়ে যদি বিমান পথে যায় সেক্ষেত্রে তার হয়তো 5-6 ঘন্টা লেগে যাবেই, সেক্ষেত্রে অনেকটা দেরি হয়ে যেতে পারে। ভালো হয় যদি কোনো আমাদের কোনো সংবাদ সংস্থা থেকে আমরা সংবাদ পেতে পারি। নিউজ ব্যুরো হয়তো সেই অঞ্চলে নেই, নিউজ ব্যুরো সাংবাদিকতার সেই দপ্তর থেকে হয়তো সেই অঞ্চলে রাখা হয়নি, দুর্গম অঞ্চল বা কোনো সমস্যার জন্য রাখা হয়নি। সেক্ষেত্রে এই নিউজপত্রের, সংবাদপত্রের যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থা থেকে পাঠানো খবর কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য সূত্র হিসেবে গৃহীত। কারণ সংবাদ সংস্থা দায়িত্ব নিয়ে সংবাদ গ্রহণ করে এবং একটি নির্দিষ্ট মূল্যের বিনিময়ে যেহেতু বিক্রি করছে, তারা সংবাদ সংস্থার সংবাদপত্র দপ্তরের কাছে মানে কি বলবো, সংবাদপত্র দপ্তরের কাছে তারা তারা দায়িত্বশীল যে তারা যে সংবাদ দিচ্ছে, তারা যে ইনফরমেশন দিচ্ছে, তথ্য দিচ্ছে, তার প্রতি তারা দায়িত্বশীল থাকবে। যেমন ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিটি রাজধানীতে নিজস্ব সংবাদদাতা রাখা ব্যয়বহুল বলা যেতে পারে, বা রাশিয়ার বিভিন্ন জায়গাতে সংবাদদাতা রাখা ব্যয়বহুল এবং ওখানকার অত্যন্ত ঠান্ডা বা পরিবেশের সঙ্গে এখানকার মানুষের মানিয়ে নেওয়া একটু কষ্টসাধ্য। সেক্ষেত্রে কি করা হয় যে রয়টার্স বা এপি তাদের নিজস্ব সাংবাদিকদের ওই অঞ্চলে রাখেন এবং সেখান থেকে প্রতিনিয়ত মিনিট বাই মিনিট আপডেট হতে পারে, এক্সক্লুসিভ আপডেট হতে পারে, তারা নির্ভরযোগ্যভাবে সংবাদ সংগ্রহ করছেন এবং বিভিন্ন সংবাদপত্র দপ্তরে যারা ওই সংবাদ সংস্থার
সাবস্ক্রিপশন নিয়ে রেখেছেন বা সংবাদ সংস্থা থেকে নির্দিষ্ট বিনিময়ে টাকা দিয়ে রেখেছেন, একটা নির্দিষ্ট টাকা, সেখান থেকে তারা সংবাদ পেতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে বিভিন্ন দপ্তরে যেমন সাংবাদিক থাকে, সংবাদ সংস্থারও নিজস্ব সাংবাদিক থাকে, যারা কোনো দপ্তরের হয়ে সাংবাদিক হিসেবে কোনো দপ্তরের হয়ে কাজ করেন না, তারা সংবাদ সংস্থার হয়ে কাজ করেন, সংবাদ সংস্থার থেকে তারা সংবাদ সংস্থার জন্য তারা সংবাদ সংগ্রহ করেন, তারা কোথাও সংবাদ লেখেন না, তাদের কারুর নামেও সংবাদ প্রকাশিত হয় না, যেটাকে আমরা বাইলাইন স্টোরি হিসেবে জানি, তাদের কারুর নামেও সংবাদ কখনো প্রকাশিত হয় না। তারা এই সংবাদ জোগাড় করে এনে সহজেই সংবাদ সংস্থার কাছে দিয়ে থাকেন এবং সংবাদ সংস্থা নির্দিষ্ট অর্থের বিনিময় বাকি যে তাদের যে গ্রাহক সংবাদ দপ্তরগুলো রয়েছে তাদেরকে পাঠিয়ে দেয়। তো এই সংবাদ সংস্থার উত্থান হয়েছিল জার্মানির বার্নহার্ড উলফ এবং ব্যারন ভন রয়টার্স, চার্লস লুই হাভাস, এই তিনজনের হাত ধরে বহু আগে। প্রথম দিকের এরাই ছিলেন সংবাদ সংস্থার প্রতিষ্ঠাতা। রয়টার্স প্রথমে আসা হাভাস, পরবর্তীকালে হাভাসের নামই চলে আসে এপি, এবং তার পরবর্তীকালে রয়টার্স, যা বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ সংবাদ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে এবং পৃথিবীর সমস্ত বড় বড় সংবাদপত্র দপ্তর, সংবাদপত্র চ্যানেল এবং সংবাদপত্রগুলি এই রয়টার্সের থেকে সংবাদ কিনে থাকে। আচ্ছা, সংবাদপত্রের এই 1859 সালে এরা তিনজনে মিলে, মানে রয়টার্স, হাভাস মিলে এরা একটা কার্টেল গঠন করে, যেটাকে বিগ থ্রি বলা হয়, যেখানে তারা নিজেদের মতো তিনজনের কোন কোন অংশে তারা থাকবে সেটাকে ভাগ করে নেয়। যেমন রয়টার্স বলে তারা ব্রিটিশ সাম্রাজ্য, উত্তর আমেরিকা, এশিয়া এবং মিশরের দিক থেকে সংবাদ সংগ্রহের কাজগুলি করবে। হাভাসের মতে তারা ফরাসি সাম্রাজ্য, ইউরোপ এবং লাতিন আমেরিকার দেশগুলো এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে সংবাদ সংগ্রহ করবেন, এবং উলফ তারা বাকি ইউরোপের সংবাদ সংগ্রহের দিকটা দেখেন। তো এই সংবাদ সংস্থার হাত ধরে পৃথিবীব্যাপী সংবাদ জগতে একটা নতুন দিক খুলে যায়, যে সহজেই একটা স্থানে বিভিন্ন স্থানের সংবাদপত্র দপ্তরগুলো এদের থেকে কিনতে পারে। প্রাথমিকভাবে সংবাদ সংস্থাগুলো ছিল ব্যক্তি মালিকানাধীন, অর্থাৎ কোনো এক ব্যক্তির আন্ডারে এই সংবাদ সংস্থাগুলো পরিচালিত হতো ব্যক্তিগতভাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ব্যক্তি মালিকানাধীনের ধারণাটা খানিকটা বদলে যায় এবং এগুলোর পরবর্তীতে সংবাদপত্র কর্তৃক বিভিন্ন মালিকানা বা ট্রাস্টি মালিকানার আন্ডারে এগুলোকে নিয়ে আসা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঔপনিবেশিক শাসন যখন জারি হয়, তখন জাতীয়তাবাদী সংবাদ সংস্থা এর সঙ্গে অনেকাংশে জুড়তে শুরু করে। অ্যাসোসিয়েটেড প্রেসের জন্ম হয় 1859 সালে, যেটাকে বলা হয় প্রেসের প্রথম সংবাদ সংস্থা প্রথম আসে এই অ্যাসোসিয়েটেড প্রেসের হাত। তখন এর নাম ছিল হাভাস, যেটা আমরা বললাম চার্লস লুই হাভাস, উনি এনার প্রতিষ্ঠাতা ছিলেন, এবং 1859 সালে তিনি আমেরিকাতে এই অ্যাসোসিয়েটেড প্রেস একচেটিয়া নিয়ন্ত্রণ চালিয়েছিল, একচেটিয়া সংবাদ সংগ্রহের ক্ষেত্রে তার একচেটিয়া আধিপত্য দখল করেছিল, এবং বিভিন্ন অঞ্চলে চুক্তিভিত্তিক সংবাদপত্রগুলিকে তারা বিভিন্নভাবে চুক্তিভিত্তিকভাবে বিভিন্ন এলাকার সংবাদ সংগ্রহ করে দিত। পরবর্তীকালে আসে রয়টার্স। রয়টার্স ভারতে আসে 1886 সালে। মুম্বাই থেকে এশিয়ার প্রথম এর কার্য প্রক্রিয়া শুরু করে। পরবর্তীকালে সুয়েজ খাল খনন ও লন্ডনের প্রাচ্য সরাসরি কেবল সংযোগের ফলে আরো দ্রুত গতিতে সংবাদ সংগ্রহ হয় এবং সংবাদ আমরা পেতে শুরু করি। বহুল গুণ সেটার সংবাদ সরবরাহ, যে দ্রুততার সাথে সংবাদ সরবরাহ বহুগুণ ভাবে বেড়ে যায়। সংবাদপত্রগুলো পরবর্তীকালে আমাদের ভারতে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া গঠিত হয়। 1947 সালে 2রা আগস্ট ভারতে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া গঠিত হয়, এবং প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বর্তমানে সদর দপ্তর তার দিল্লিতে, এবং সেটা হিন্দি, ইংরেজি ভাষায় সংবাদ দিয়ে থাকে, বিভিন্ন জায়গায় সংবাদ দিয়ে থাকে। এছাড়াও প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার বিভিন্ন আরো শাখা রয়েছে, যে শাখা থেকে ভিডিওগ্রাফি হয়, ফটোগ্রাফি হয়, গ্রাফিক্স পাওয়া যায়, বিভিন্ন জায়গার ছবি পাওয়া যায়। তো প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া বর্তমানে বলা যেতে পারে যে ভারতের অন্যতম বৃহৎ এবং সংবাদ সংগ্রহকারী, এবং ভারতের যে সরকারি যে সংবাদগুলো বহুলাংশে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া কিন্তু মুখপাত্র হিসেবে সেইগুলো সংগ্রহ করে থাকে।
এর পরবর্তীকালে এই যে সংবাদ সংস্থার গঠন বা বিভিন্ন সংবাদ সংস্থা যে বিশ্বব্যাপী এত কাজ করে, মানে বিভিন্ন দিক থেকে সংবাদ সংগ্রহ করে সংবাদপত্র দপ্তরকে দেয়, সেটা নিয়ে একটি সমস্যার জায়গা তৈরি হয়, যা ম্যাকব্রাইট কমিশনের রিপোর্টে 1970 সালে সেই সমস্যা সমাধানের জন্য নিউকো বা নিউ ওয়ার্ল্ড ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস অর্ডার হিসেবে একটা একটা সংস্থা গঠন করা হয়, যেখানে বলা হয় যে মুক্ত তথ্য প্রবাহ বা তথ্যের স্বাধীন প্রবাহ যেন অব্যাহত থাকে, তা যেন সংবাদ সংস্থাগুলো দেখে। কারণ বলা হয়েছিল, ম্যাকব্রাইট কমিশনের একটি রিপোর্ট ছিল যেখানে বলা হয়েছিল যে সংবাদ সংস্থাগুলো সাধারণত তৃতীয় বিশ্বের দেশগুলোর খারাপ দিকগুলো, নেগেটিভ দিকগুলো, বা বলা যেতে পারে যে দুঃখ, দারিদ্রতা, খরা, অপুষ্টি, এরকম নেতিবাচক খবরগুলোকেই কিন্তু বারবার দেখাচ্ছে, বিভিন্ন সংবাদ সংস্থা থেকে পাওয়া যাচ্ছে। এর ফলে সংবাদের ভারসাম্যহীনতা বা মানে ডেভেলপিং কান্ট্রি বা ডেভেলপ কান্ট্রির ভেতরে সংবাদ ভারসাম্যহীনতার একটা বড় জায়গা দেখা যায়। ফলত এই সংবাদ সংস্থাগুলোকে নিরপেক্ষ করে তোলার জন্য ম্যাকব্রাইট কমিশনের রিপোর্ট অনুযায়ী ইউনেস্কোর হাত ধরে 1970 সালে নিউকোর একটা সংগঠন করা হয়, যেখানে বলা হয় যে নিউ অর্ডার প্রতিষ্ঠিত হবে, নতুন শৃঙ্খলা যেটাকে বলা হয়েছিল, এবং সমস্ত ডেভেলপিং কান্ট্রিগুলো, যেগুলো উন্নত এবং অনুন্নত এবং উন্নয়নশীল, আন্ডার ডেভেলপ এবং ডেভেলপিং কান্ট্রি, যেগুলো উন্নয়নশীল দেশ ছিল, সেগুলো তাদের জন্য সমভাবে খবর সরবরাহ করা হবে। তারা নিজস্ব একটি পুল তৈরি করেছিল, যেটাকে আমরা নন অ্যালাইন নিউজ এজেন্সি পুলও বলতে পারি। সেই পুলের ভেতরে তারা নিজেদের একে অপরের উন্নতির জন্য একে অপরের সদর্থক যে খবরগুলো, একে অপরের ভালো খবরগুলো সরবরাহ করা, এবং তৃতীয় বিশ্বের যে বিভিন্ন উন্নতশীল দেশগুলোর সম্বন্ধে, তৃতীয় বিশ্বের উন্নতশীল দেশগুলোর বিভিন্ন যে উন্নতি প্রকল্প, তাদের 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 কারিগরিক উন্নতি, তাদের প্রযুক্তিগত উন্নতি, এই ধরনের তাদের বিভিন্ন রকম সামাজিক উন্নতির বিষয়গুলো একে অপরের সঙ্গে তারা ভাগ করে নিতে শুরু। তো পরবর্তীকালে দেখা যায় যে সংবাদ সংস্থা, এক্ষেত্রে বিভিন্ন সংবাদ সংস্থা এই তাদের যে সংবাদ প্রচারের ধরন ছিল সেগুলো খানিকটা পাল্টায়, এবং এই নিউকোর হাত ধরে খানিকটা এই বিষয় সম্প্রসারিত হয়, ভালো দিক থেকে খানিকটা সমতা খানিকটা সম্প্রসারিত হয়। এবার সংবাদ সংস্থা কিভাবে কাঁচা মাল সরবরাহ করে সে বিষয়ে একটু আমরা আলোচনা করব। সংবাদ সংস্থা কাঁচা মাল হিসাবে বিভিন্ন জায়গা থেকে গিয়ে সংবাদ সংগ্রহ করে আনে। সংবাদ সংস্থাগুলো যে তথ্য সরবরাহ করে তা সংবাদপত্র বা চ্যানেলের কাছে কাঁচা মালের মতোই গৃহীত হয়। গ্রাহক বা সংবাদপত্র প্রতিষ্ঠানগুলি এই কাঁচা মালকে নিজেদের প্রয়োজন মতো ঝাড়াই বাছাই করে পুনর্লিখন করে প্রকাশযোগ্য করে তোলে। অর্থাৎ সংবাদ সংস্থা কিন্তু প্রকাশযোগ্য খবর দিয়ে থাকে না। সংবাদ সংস্থা এমন খবর দিয়ে থাকে যা ঝাড়াই বাছাই করার প্রয়োজন। অর্থাৎ আমরা যেটা জানি যে আইপিপি প্যাটার্নে লেখা, সেরকম কিন্তু সংবাদ সংস্থা পাঠায় না। সংবাদ সংস্থা একটা আর্টিকেল পাঠিয়ে দিয়ে থাকে, সেইটাকে প্রয়োজন মতো সংবাদপত্র দপ্তর ছোট বড় করে প্রকাশযোগ্য করে তোলে। পরবর্তীকালে অনেক সময় সংবাদ সংস্থা যেসব জায়গা থেকে নিজস্ব রিপোর্টার নেই, যেসব জায়গায় নিজস্ব রিপোর্টার রাখেনি, সেখান থেকেও সংবাদ পাঠানোর জন্য ওয়্যার স্টোরি বা কি বলবো, যে ওয়্যার সার্ভিস রেখেছে, তারা নিজেরা ওই অঞ্চল থেকে কোনো লোকাল সোর্সের মাধ্যমে সংবাদ সংস্থা ওয়্যার সার্ভিসের মাধ্যমে খবর সংগ্রহ করে থাকে। আচ্ছা, কোনো সাংবাদিক যখন কোনো ঘটনার তথ্য পেল, তা তিনি নিজে যাচাই করে দেখেন, এবং সংবাদ সংস্থার যে থেকে পাওয়া যদি সেই সমরূপ তথ্য থাকে বা সমতথ্য থাকে, সেগুলোকে ক্রস চেক করে দেখেন। হতে পারে কোনো একটা দিল্লির কোনো একটা খবর এই মুহূর্তে কলকাতার একটা সাংবাদিক পেয়েছেন, এবং তিনি পিটিআই থেকে একই খবর পেয়েছেন। তো সেক্ষেত্রে তিনি পিটিআই খবর এবং নিজের পাওয়া খবরের দুটোকে ক্রস ভেরিফিকেশন করে দেন। আচ্ছা, ছবির ক্ষেত্রেও এই অনেক অংশে সংবাদ সংস্থা বড় ভূমিকা পালন করে থাকে। অনেক ছবি যেগুলো সাধারণত সাংবাদিক, হয়তো কোনো সাধারণ সংবাদপত্র দপ্তরের ক্ষেত্রে নিজে গিয়ে সংগ্রহ করা সম্ভব না, বা সেই অঞ্চলে নিজস্ব কোনো সংবাদদাতা নেই, সেক্ষেত্রে এই সংবাদ পিটিআই যেমন একটু বড় বলা যেতে পারে, ছবি সরবরাহের ক্ষেত্রে বা ভিডিও সরবরাহের ক্ষেত্রে পিটিআই অনেক অংশ অবদান রয়েছে। তাদের নিজস্ব আলাদা একটা জায়গায় রয়েছে, উইংস যেটাকে বলা যেতে পারে, যারা ছবি এবং ভিডিও সংগ্রহ করে থাকে, পিটিআই ছবি এবং ভিডিও ইউনিট যেটাকে বলা যেতে পারে। আচ্ছা, এবার এই সংবাদ সংস্থাগুলো বিভিন্ন যে সংবাদগুলো পাঠিয়ে থাকে, সেগুলো সবই যে প্রকাশযোগ্য বা সবই যে একদম সংবাদপত্রের জন্য উপযুক্ত তা বলা যায় না। কারণ হচ্ছে সংবাদ সংস্থা থেকে আমরা সংবাদ নির্দিষ্ট অর্থের বিনিময়ে কিনে থাকি সংবাদপত্র দপ্তর।
তারা কখনো হাউস পলিসি অর্থাৎ দপ্তরের পলিসি অনুযায়ী সংবাদ দেয় না। তারা তাদের কাছে কিছু নির্দিষ্ট রুটিন মাফিক খবর যেগুলো সেগুলো পাঠিয়ে থাকে। এবার হাউস নিজে নির্ধারণ করে তার কোন সংবাদ দেবে এবং কোন সংবাদ হাউস পলিসির সঙ্গে যাচ্ছে এবং যাচ্ছে না, কতটা যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কতটা দেব, কতটা দেব। সুতরাং সংবাদের ক্ষেত্রে সাংবাদিকরা যেভাবে জোগাড় করে থাকে, নিউজ এজেন্সি কিন্তু সেভাবে জোগাড় করে থাকে না। নিউজ এজেন্সি একটা সম্পূর্ণ কপি বা সম্পূর্ণ আর্টিকেল পাঠিয়ে থাকেন। সাংবাদিকরা কিন্তু সংবাদপত্র দপ্তরের হাউস পলিসি অনুযায়ী অনেক বুঝে শুনে কপি সংগ্রহ করেন, যারাই বাছাইয়ের মাধ্যমে লেখেন, তাকে স্ট্রাকচার করেন, আইপিপি প্যাটার্নের মতো উল্টো পিরামিডের স্ট্রাকচার করেন এবং সংবাদপত্র দপ্তরে জমা দিয়ে থাকেন। এরপর আমরা যে সোর্সগুলো আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল বা ব্যক্তিগত সোর্স। অধিকাংশ সংবাদ সংস্থার প্রতিবেদন এই ইন্ডিভিজুয়াল সোর্সের একটা বড় ভূমিকা রয়েছে। ইন্ডিভিজুয়াল সোর্সে বিশ্বাসযোগ্যতা যোগ করে গণমাধ্যম সবসময় সরকারি বা প্রতিষ্ঠিত সূত্রের, অর্থাৎ ইন্ডিভিজুয়াল সোর্স বলতে কোনো বিশেষ ব্যক্তিকে বোঝানো হচ্ছে, সরকারি আধিকারিক বলা যেতে পারে বা কোনো পরিচিত মুখ, কোনো সেলিব্রিটি হতে পারে। সুতরাং সেক্ষেত্রে এদের মাধ্যমে খবর করা হলে খবরের বিশ্বাসযোগ্যতা এবং খবরের নির্ভরযোগ্যতা বাড়ে। স্টুয়ার্ট হল এই বিষয়ে একটি উক্তি বলেছিলেন যে প্রাইমারি ডিফাইনার্স বা প্রাথমিক নির্ধারক গুরুত্বপূর্ণ ব্যক্তি। সময়ের চাপ এবং বস্তুনিষ্ঠতা চর্চার কারণে সাংবাদিকরা ক্ষমতাধর প্রতিষ্ঠানের স্বীকৃত প্রতিনিধিদের থেকে বক্তব্য নেন, যারা বিষয়টির ওপর প্রাথমিক কাঠামো তৈরি করে দেন এবং পরবর্তী আলোচনার সুর কিভাবে এগোবে বেঁধে দেন। তাহলে বোঝা যাচ্ছে যে প্রতিষ্ঠিত এবং বিশেষ ব্যক্তিরা সংবাদের সূত্র হিসেবে একটা অন্যতম গুরুত্ব বা একটু অন্যতম ওজন বহন করেছিলেন, ভার যেটাকে বলা যেতে পারে বহন করে চলে। কোনো নেতার মুখ থেকে কোনো বিষয় শুনলে তার একটা বিশেষ গুরুত্ব রয়েছে, বা পুলিশের বড় আধিকারিক কোনো বিষয় নিয়ে, কোনো কেস নিয়ে যদি একটা বড় কোনো বক্তব্য দিয়ে থাকেন, একটি বক্তব্য দিয়ে থাকেন, তার বিশেষ গুরুত্ব রয়েছে। সুতরাং বা কোর্টে যখন জজ সাহেবরা কোনো বক্তব্য দিয়ে থাকেন, তারও বিশেষ গুরুত্ব রয়েছে। তো এইরকম ভাবে যদি প্রাইমারি ডিফাইনার্স এর মুখ থেকে সরাসরি কোনো বক্তব্য শোনানো যেতে পারে, সেই ইন্ডিভিজুয়াল সোর্স কিন্তু সংবাদপত্রের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এর পরবর্তীকালে আমরা বিশেষজ্ঞ উৎস এবং ভারসাম্যপূর্ণ প্রতিবেদন সম্পর্কে একটু জানার চেষ্টা করব। বিশেষজ্ঞ উৎস বলতে সংবাদপত্র প্রতিষ্ঠানে যে বিভিন্ন সংবাদ আসে, সব সংবাদ যে শুধুমাত্র সংবাদের মাধ্যমে সংবাদ হিসেবেই জায়গা পায় তা নয়। বিশেষ আর্টিকেল, স্পেশাল আর্টিকেল যেটাকে আমরা বলে থাকি, ফিচার, এই সমস্ত থাকে। অনেক বিষয় থাকে যেগুলো শুধুমাত্র সংবাদের মাধ্যমে শেষ করা যায় না, তাকে আরো অন্তর্নিহিত গুরুত্ব তার বুঝতে হয়, তাকে আরো অনুধাবন করা প্রয়োজন পড়ে। এক্ষেত্রে বিশেষজ্ঞ বা কোনো সেই বিষয়ে যে কোনো শিক্ষাবিদ যদি কেউ থাকেন, বিশেষজ্ঞ থাকেন, তাহলে তার মন্তব্য বা সাক্ষাৎকার দেওয়া যেতে পারে, তা একটি অন্য মাইলেজ যুক্ত করে। বলা যেতে পারে যদি কোনো মানসিক বিষয় নিয়ে, বর্তমানে যে মানুষের মানসিক বিষয় নিয়ে যদি কোনো রকম সংবাদ কভার করা হয়, বা এখনকার সামাজিক বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে যদি সংবাদ করা হয়ে থাকে, তাহলে সেই বিষয়টা সহজে ব্যাখ্যা করার জন্য বা সাধারণের বোধগম্য করে তোলার জন্য বিভিন্ন সমাজ বিশেষজ্ঞ বা মনোবিজ্ঞান বিশেষজ্ঞ বা মনোবিদকে আমরা যোগাযোগ করতে পারি এবং তাদের থেকে কিছুটা বাইট বা তাদের সাক্ষাৎকার, যদি টেলিভিশন চ্যানেল হয় তাদেরকে এনে তাদের সেই বিষয়ে আলাপ আলোচনা করানো যেতে পারে। সেক্ষেত্রে এই বিশেষজ্ঞর মন্তব্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করে দেয় সংবাদের ক্ষেত্রে। কারণ বিশেষজ্ঞ কোনো বিষয়কে অনেক অন্তর্নিহিত তার যে তথ্যগুলো রয়েছে সেগুলোকে তুলে ধরতে পারেন, তার প্রেক্ষাপট বিশ্লেষণ আরো ভালোভাবে করতে পারেন এবং নিরপেক্ষভাবে তিনি বিষয়টিকে দেখতে পারেন, যার ফলে সাংবাদিক ভাব যেমন নিরপেক্ষ নির্ভরযোগ্য তথ্য হিসেবে প্রতিষ্ঠিত হয় সেই সংবাদগুলি, একইভাবে বিশেষজ্ঞ একটা মন্তব্য রয়েছে বলে তার গ্রহণযোগ্যতাও অনেক বেড়ে যায় এবং জনপ্রিয়তা অবশ্যই বেড়ে যায়। যেমন কোনো নারী সংরক্ষণ বিল নিয়ে যদি কোনো আলোচনা হয় বা কোনো লেখা হয়, সেক্ষেত্রে অবশ্যই বিভিন্ন নারীবাদীদের বক্তব্য, নারী বিধায়কের বক্তব্য, অপরপক্ষের কোনো বিধায়কের বক্তব্য,
এবং একাধিক মানবাধিকার কর্মীদের যে যারা যুক্ত রয়েছেন তাদের বক্তব্য যদি থাকে, তাহলে খবরটি অনেক বেশি সুন্দর ভাবে এবং অনেক বেশি বিশ্বাসযোগ্য নিরপেক্ষ ভাবে আসবে। কারণ সব দিকের বক্তব্য, কিন্তু তারা প্রত্যেকে নারী এবং সব দিকের বক্তব্যই তুলে ধরার একটা জায়গা থাকবে। আচ্ছা, অনলাইন এবং সোশ্যাল মিডিয়াও কিন্তু এখন একটা সাংবাদিকতার বড় সোর্স হিসেবে উঠে আসছে। বিভিন্ন খবর অনেক সময় আমরা দেখি যে অনলাইনে আগে আসছে, পরবর্তীকালে সেই অনলাইন খবরের ট্রেন্ড দেখে বা অনলাইন খবরের জনপ্রিয়তা দেখে মেন স্ট্রিম যে মিডিয়াগুলো আমরা টেলিভিশন চ্যানেল বলতে পারি বা নিউজ পেপার বলতে পারি, তারা কিন্তু করে থাকে। অর্থাৎ অনলাইন মিডিয়া অনেক ক্ষেত্রেই সংবাদের ক্ষেত্রে একটা বুস্টার হিসেবে কাজ করে থাকে। অনেক সংবাদ প্রথমেই সংবাদপত্রের পাতায় বা টেলিভিশন চ্যানেলের জায়গা পায় না। শুধুমাত্র ওই জনগণের দ্বারা, আমরা যেটা একটু আগে আলোচনা করেছিলাম যে সিটিজেন জার্নালিজম, সেই জনগণের দ্বারা কোনো ভিডিও আসে, সেই ভিডিওগুলোকে আমরা হয়তো কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পেয়ে থাকি, নিউজ পোর্টালে, সোশ্যাল মিডিয়ার নিউজ পোর্টালে পেয়ে থাকি, এবং পরবর্তীকালে সেই ভিডিওগুলো যখন খুব ট্রেন্ডিং হয়, যখন গুলো তার নিয়ে মানুষ আলাপ আলোচনা করে, তখন সাংবাদিকরা সেইগুলোকে দেখেন এবং যদি প্রয়োজন মনে করেন যে এর ভেতরে সংবাদ হওয়ার মতো উপযুক্ত ভ্যালুজ রয়েছে, নিউজ ভ্যালুজ গুলো, তাহলে কিন্তু সেইগুলো সংবাদ হিসেবে তারা গৃহীত হয়। অর্থাৎ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমে যে বিভিন্ন ভিডিওস গুলো প্রতিনিয়ত বিভিন্ন সমাজ সচেতনমূলক ভিডিও গুলো আসছে বা বিভিন্ন ধরনের যে সংবাদ আমরা পেয়ে থাকছি, সেগুলো কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ সংবাদ সূত্র হিসেবে এখন গৃহীত হচ্ছে। এটা যে মানে প্রথাগত যে সূত্র আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, তার থেকে একটু বাইরে গিয়ে, এটা প্রথাগত বা প্রচলিত সূত্র থেকে বাইরে এখন নতুন সূত্র হিসেবে এটা নিজেকে তুলে ধরছে অনলাইন মিডিয়া সূত্র। এবার সাংবাদিকতার ক্ষেত্রে এত যে সূত্র বা এত যে কাজ থাকে, তার বিশ্বাসযোগ্যতা বা নির্ভরযোগ্যতা আমরা বারবার শুনে এসেছি। এই বিশ্বাসযোগ্যতা বিষয়টা কি, এবার সেটা নিয়ে একটু আমরা একটু আলোচনা করব। প্রাতিষ্ঠানিক উৎস এবং উপস্থাপনার রাজনীতি, যেখানে বলা হয়েছে যে সূত্র সংবাদ মূলত তৈরি হয় সাংবাদিকতার অংশ বা টকিং হেডসদের সমন্বয়, যেখানে সাংবাদিকদের কাজই হলো এগুলোকে যৌক্তিক ক্রমে সাজিয়ে ভয়েস ওভার এবং ভিজুয়াল যোগ করে এবং দর্শকদের কাছে বোধগম্য করে তোলে। বলা যেতে পারে যে যেহেতু টেলিভিশন সাংবাদিকতায় প্যারালালি চলে, ভয়েস ওভার, অডিও, ভিডিও, সিন করে প্যারালালি চলে, সেক্ষেত্রে যেন কোথাও অসামঞ্জস্যতা না থেকে সেটা যেন খেলা হতে পারে, তাহলে কিন্তু যে সেটা যেন দেখা 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 যায়। সেক্ষেত্রে কিন্তু যদি কোনো অসামঞ্জস্যতা থাকে, তাহলে কিন্তু তার নির্ভরযোগ্যতা বা তার বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়। হয়তো বলা হচ্ছে ট্রেন অ্যাক্সিডেন্ট, দেখানো হচ্ছে বিমান দুর্ঘটনা, তাহলে কিন্তু তার বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। সেদিকটা মাথায় রাখতে হবে। যাচাই করা, কোন সূত্রকে বারংবার যাচাই করা। আমরা বারবার বলতে, আমার চ্যাপ্টারটা আলোচনা করতে করতে আমি বারবার বলেছি যে যাচাই বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। দ্রুত আমরা অনেক সময় সংবাদ দিয়ে থাকি এক্সক্লুসিভ নেট করার জন্য, ব্রেকিং নিউজ দেওয়ার জন্য অনেক সময় তথ্যকে না যাচাই করেই দিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে যদি কোনো মিস ইনফরমেশন চলে আসে, যদি কোনো ভুল চলে আসে, তাহলে কিন্তু সেটার মতো কোনো ক্ষতি সাংবাদিকতার ক্ষেত্রে হয় না, সেটা একটা বড় ক্ষতি। সুতরাং বারবার যাচাই করা একটা সাংবাদিকতার একটা বড় বিষয়। যাচাইয়ের মাধ্যমে নির্ভরযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠা করা অবশ্যই গুরুত্বপূর্ণ। আচ্ছা, সাংবাদিকতার ক্ষেত্রে দৃশ্যায়ন একটা বড় বিষয়। মানে সেটা টেলিভিশনের ক্ষেত্রে যেমন ভিডিও ফুটেজ, ছবি, নিউজ পেপারের ক্ষেত্রে তেমন নিউজ পেপারের ক্ষেত্রে তেমন আমাদের হচ্ছে ছবি। ছবি একটা বড় বিষয়। তো বলা হয় একটা ছবি হাজারটা শব্দের সমান। ছবি যেন সাংবাদিকতা, মানে কোনো সংবাদের সঙ্গে যদি ছবি পাওয়া যায়, তাহলে সংবাদটা নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্যভাবে প্রতিষ্ঠা করতে খুব বেশি বেগ পেতে হয়। কারণ ছবি অনেক সময় সহজেই মানুষকে তার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে পারে। বলা হলো যে দেখা যেতে, কোনো উদাহরণ হিসেবে বলা যেতে পারে, যেমন নীল কচ্ছপ দেখা গেছে দীঘার সমুদ্রে, নীল কচ্ছপ। বিশ্বাসযোগ্যতা কি? যদিও তার ভিডিও থাকে বিশ্বাসযোগ্যতা, বা যদি তার ছবি তোলা থাকে তাহলে অবশ্যই সেটা বিশ্বাসযোগ্য, নীল কচ্ছপ দেখা গেছে। তো ছবি কিন্তু এই বিশ্বাসযোগ্যতার একটা অন্যতম মাপকাঠি হিসাবে গৃহীত হয় সাংবাদিকতায়। আবার বিভিন্ন কর্তৃপক্ষের সূত্র, মানে কর্তৃত্বের যেখানে জায়গা রয়েছে, কর্তৃপক্ষের দেওয়া সূত্র, কোনো সমাজ বিবেচকের দেওয়া সূত্র, কোনো ম্যানেজমেন্ট বা কোনো বড় এজেন্সি, কোনো পিআরও, পাবলিক রিলেশন অফিসার, তাদের দেওয়া সূত্র কিন্তু
নির্ভরযোগ্য সূত্র হিসেবে গৃহীত হয়। তাদের নামে যদি কোনো খবর আসে সেটাও কিন্তু নির্ভরযোগ্য সূত্র, কিন্তু সেক্ষেত্রেও বলতে হবে যদি এই খবরগুলো তাদের নামে কোনো খবর এলো কিন্তু সেটা নিয়ে কোনো রকম সন্দেহ তৈরি হলো, তাহলে অবশ্যই তাদের থেকে সরাসরি যোগাযোগ করে তাদের থেকে রিভেরিফিকেশন রিচেক করা যেতে পারে বা ক্রস চেক করা যেতে পারে। আচ্ছা, শেষ বলা যেতে পারে আমরা অনেকটাই শেষ লগ্নে চলে এসেছি এই চ্যাপ্টারে। তো এতক্ষণ ধরে আমরা যেগুলো বুঝলাম তার ভিতরে সংবাদ সূত্র, সংবাদের সূত্রের বিভিন্ন ধরন, নির্ভরযোগ্যতা, প্রথাগত সূত্র, এখন নতুন সূত্র, এই বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। এবার একটা বিষয় নিয়ে আলোচনা যেটা করব সেটা হচ্ছে সংবাদের ফেক নিউজ। আমরা হয়তো সম্পূর্ণটা এই বিষয়ে এখানে বলবো না, আমরা যেটুকু চ্যাপ্টারে আছে আমরা সেটুকুই আলোচনা করব। ফেক নিউজ একটা বর্তমানে একটা বড় সমস্যা হচ্ছে নাগরিক সাংবাদিকতা এবং সরকার উভয়ের জন্য, নাগরিক এবং সরকার উভয়ের জন্যই ফেক নিউজ একটা বড় সমস্যা হয়ে গেছে। ফেক নিউজ বা অতিরঞ্জিত খবর বর্তমানে এই সোশ্যাল মিডিয়া হাত ধরেও কিন্তু আমি একটু আগেও বলেছিলাম যে প্রতিনিয়ত ছড়িয়ে পড়ছে। কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা জানার জন্য কিন্তু সাংবাদিকদের সবসময় সচেতন থাকতে হয় এবং বারবার কোনো কিছু ডাউট যদি আসে তাহলে বারবার সেটাকে ক্রস চেক করতে হয়। উচ্চমানের গ্রাফিক্স ব্যবহার করে ভুল তথ্য সহজেই ছড়িয়ে দেওয়া যায়, বা কোনো কিছুকে খুব জোর গলায় বলে ফেক নিউজ প্রচলন করা যায়। ফেক নিউজ খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, কারণ ফেক নিউজের ভেতরে এমন কিছু উপাদান থাকে যা মানুষের ভেতরে উত্তেজনা, আবেগ এই সমস্ত তৈরি করতে পারে। এবং উত্তেজনা, আবেগ, আমরা জানি যে আবেগ বা মানবিক আবেদন সংবাদের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান ছিল। সুতরাং এই বিষয়গুলো ফেক নিউজে ব্যবহার করা হয় যা সংবাদের সাংবাদিকতার অবজেক্টিভিটি বা নিউট্রালিটির এগেনস্টে যাওয়া, পার্সোনাল বা বায়াস কোনো বিষয় তার ভিতরে থাকতে পারে। আচ্ছা, ফেক নিউজের ক্ষেত্রে এখন একটা বিষয়, একটা সামাজিক মাধ্যম যেটাকে আমরা হোয়াটসঅ্যাপ জানি, হোয়াটসঅ্যাপ একটা বড় বিষয়। হোয়াটসঅ্যাপে বিভিন্ন ফরওয়ার্ডেড মেসেজ আমরা প্রতিনিয়ত পাই এবং সেগুলোর তথ্য আমরা যাচাই না করে সেগুলোকে আরো ফরওয়ার্ড করতে থাকি। অনেক সময় দেখা যায় যে কোনো সংকটের সময় এই ইন্টারনেট বন্ধ রাখা হয় এই ফেক নিউজকে আটকানোর জন্য। অনেক সংকট আসে, সামাজিক সংকট যখন থাকে তখন এই ধরনের ফেক নিউজ ইন্টারনেটের মাধ্যমে যেন প্রচার না হয় বা ছড়িয়ে পড়তে না পারে, তার ফলে কিন্তু সেগুলোকে আটকে দেওয়া, ইন্টারনেট এই জন্য বন্ধ রাখা হয়। ইন্টারনেটে কেন ফেক নিউজের হচ্ছে, এখানে আমি একটা কথা বলা প্রয়োজন মনে হয় যে সংবাদপত্র বা টেলিভিশন চ্যানেল প্রতিনিয়ত যেহেতু তার যে গ্রাহক রয়েছে তাদের সঙ্গে যেহেতু প্রতিনিয়ত সংযুক্ত, তাদের একটা অ্যাকাউন্টেবিলিটি বা তাদের একটা দায়বদ্ধতা থাকে। কিন্তু যারা ফেক নিউজ ছড়ায় তারা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই ছড়ায়, যেটাগুলোকে আমরা অনেক সময় ডিসইনফরমেশনও বলে থাকি। উদ্দেশ্য প্রণোদিত ছড়ানোর কারণ হচ্ছে উত্তেজনা তৈরি করা বা সামাজিক অশান্তি তৈরি করা। তো সেক্ষেত্রে এই ফেক নিউজ কিন্তু কখনোই সংবাদপত্র বা টেলিভিশন চ্যানেল ইচ্ছা করে ছড়াবে না, তারা যেহেতু দায়বদ্ধ জনগণের কাছে। কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ বা আরো যে সামাজিক মাধ্যমগুলো রয়েছে তারা দায়বদ্ধ না, তারা মুক্ত মাধ্যম, তারা যা ইচ্ছা প্রকাশ করতেই পারে, তার দায় কেউ নেয়। সুতরাং এই মুক্ত মাধ্যমে যে সংবাদ পাওয়া যায় সেগুলো যে সবসময় গ্রহণযোগ্য তা না, তার অনেক অংশেই তার ভিতরে ফেক নিউজ বা মিসইনফরমেশন, ডিসইনফরমেশন থাকে। সেগুলো অবশ্যই বিচারযোগ্য এবং গ্রহণ করার আগে আমরা যখন নিজেরাও দেখবো বা নিজেরা বুঝবো বা কাউকে যদি ফরওয়ার্ড করি তার আগে প্রয়োজন পড়া উচিত, মানে তার আগে প্রয়োজন ক্রস ভেরিফিকেশন করা। না বুঝে বা না জেনে একজনের থেকে আরেকজনের কাছে পাঠিয়ে দেওয়া কিন্তু এক বড় বিপদের সৃষ্টি করতে পারে। এটা শুধুমাত্র যে সাংবাদিকদের দায়িত্ব সেগুলোকে আটকানো তা নয়, নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব ফেক নিউজকে বোঝা এবং ফেক নিউজকে চিহ্নিত করে সেগুলোকে ফরওয়ার্ড হওয়া থেকে বা সেগুলো থেকে কোন রকম উত্তেজনা বা সেগুলো থেকে কোন রকম সমস্যা তৈরি হওয়া থেকে নিজেকে আটকানো। তো মোটামুটি এই হচ্ছিল আজকে আমাদের চ্যাপ্টার। আমরা চ্যাপ্টারে আজকে পড়েছি যে সংবাদের সূত্র কি, সংবাদের বিভিন্ন সূত্র, প্রতিবেদক, ব্যুরো রিপোর্ট, সংবাদ সংস্থা, অনলাইন জার্নালিজম, নাগরিক সাংবাদিকতা, প্রেস কনফারেন্স, এগুলো আমরা পড়েছি। পাশাপাশি ব্যক্তিগত সোর্স যেগুলো আমরা জেনেছি যে কোনো বিশেষ ব্যক্তি বা আধিকারিকদের তাদের নিজস্ব পদমর্যাদা বলে তারা অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে, তাদের সম্বন্ধেও আমরা জেনেছি। এবং অনলাইন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিভাবে আমরা সংবাদ পেতে পারি, ফেক নিউজ থেকে কিভাবে আমরা নিজেকে প্রতিহত করতে পারি, সংবাদ সংস্থা কিভাবে নিজেকে প্রতিহত করতে পারে, সে বিষয়গুলো জানা গেছে। আশা করবো চ্যাপ্টারটা আমি সহজ করে বোঝাতে পেরেছি। আগামী দিনে আমরা নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আবার